আপনারা জানেন যে বিগত 2রা মে 2025 বিটিআরসি সেমিনার হলে আমরা একটা কনফারেন্স করেছিলাম মূলত টেলিকম পলিসি নিয়ে মাল্টি স্টেক হোল্ডার, সেখানে সাংবাদিক এবং গণমাধ্যম কর্মীদের অনেকে উপস্থিত ছিলেন। তো সেদিন আমাদের ইন্টারনেটকে বিশ্বের অন্যতম নিকৃষ্ট বলে একটা মতামত। তো সেখানে আমাদের মূল চ্যালেঞ্জ হলো এই নিকৃষ্ট ইন্টারনেটকে কিভাবে একটা মানসম্পন্ন এবং উচ্চ গতির ইন্টারনেট আনা যায়। তো সেজন্য আমরা ভেবেছি যে বর্তমানে যে টেলিকম লাইসেন্সিং পলিসিটা আছে, এই পলিসিটাকে সংশোধন করতে 2018 সালে আন্তর্জাতিক শীর্ষস্থানীয় কনসালটেন্ট ডেভিড রজারসনকে এই কাজের জন্য পাঠিয়েছিল এবং এই স্টাডি করার মাধ্যমে তারা বাংলাদেশকে দেখিয়েছিল যে বাংলাদেশের টেলিকম লাইসেন্সিং যে রেজিমটা এটা অনেক বেশি হায়ারার্কিক্যাল। মোবাইল কোম্পানিগুলো যখন বিভিন্ন ধরনের জালিয়াতি কিংবা রেভিনিউ লিকেজের কারণ ঘটাচ্ছিল, তখন আইএলডিটিএস পলিসি নামে একটা পলিসি করা হয়। এই পলিসির মাধ্যমে যদিও তার উদ্দেশ্য ভালো ছিল, কিন্তু এই পলিসিকে ব্যবহার করে বিগত স্বৈরাচারী সরকার লাইসেন্সিং রেজিম প্রবর্তন করে এবং এই রেজিমটা দিন শেষে মধ্যস্বত্বভোগীদের সুবিধা দেয় এবং এই সুবিধাগুলোর মাধ্যমে আমরা দেখেছি প্রায় 3400-র বেশি লাইসেন্স বরাদ্দ করা হয়েছে বিগত 15 বছরে। আমরা চাচ্ছি এই স্বত্বভোগী যারা ভ্যালুয়েট করছে না, যারা সামান্য কয়েক কোটি টাকা বিনিয়োগ করে কয়েকশো কোটি টাকা হাতিয়ে নিচ্ছে, যাদের আন্তর্জাতিক মানসম্পন্ন কোনো লাইসেন্সিং স্বীকৃতি নাই, আমরা চাচ্ছি পুরো লাইসেন্সিং ব্যবস্থা থেকে সেই মধ্যস্বত্বভোগী যারা টোল কালেক্টর হিসেবে কাজ করছে এবং আমরা দেখি থেকে 10 কোটি এবং সর্বোচ্চ 50 কোটি টাকা বিনিয়োগ করে 400 কোটি টাকার বেশি হাতিয়ে নেওয়া হয়েছে এবং সেই বছরে হাতিয়ে নেওয়া হচ্ছে এবং সেই অর্থ সরকারকে দেওয়া হচ্ছে। অর্থাৎ যেখানে 95% অর্থ সরকারকে রেভিনিউ হিসাবে দেওয়ার কথা ছিল, সেখানে মাত্র 50% দিয়ে বলছে যে তারা সরকারকে অনেক রেভিনিউ দিচ্ছে, নতুন লাইসেন্সিং পলিসিতে এই টাকা গচ্ছা যাবে। কিন্তু আমরা সুস্পষ্টভাবে বলতে চাই, আপনাদেরকে মাধ্যমে বাংলাদেশের মানুষকে আশ্বস্ত করতে চাই, নতুন টেলিকম পলিসি আন্তর্জাতিক মান এবং আন্তর্জাতিক টেলিযোগাযোগ সংস্থা এবং জিএসএমএ সহ বিভিন্ন আন্তর্জাতিক অ্যাসোসিয়েশনের প্রস্তাবনা মতে যেই প্রস্তাবনা করা হয়েছিল, যেখানে লাইসেন্সিংয়ের স্তরগুলোকে কমানো হবে, যেখানে লাইসেন্সিংগুলোকে ক্ষমতায়ন করা হবে এবং একই সাথে পাশাপাশি দুইটা লাইসেন্সের মধ্যে একটা সমন্বিত ইন্টারঅপারেবিলিটি করা হবে, সে মতেই আমরা কাজ করছি। এই জন্য আমরা বিটিআরসির মাধ্যমে প্রায় 4টা স্টেজ কনসালটেশন করেছি, স্টেক হোল্ডারদের সাথে আলাদা আলাদাভাবে কনসালটেশন। এই মুহূর্তে আমরা ইন্টারমিনিস্ট্রিয়াল কনসালটেশন করছি এবং এই ইন্টারমিনিস্ট্রিয়াল কনসালটেশন শেষ হলে আমরা এটা লেজিসলেটিভ ভেটিংয়ে পাঠাবো এবং পরবর্তীতে সেটা ক্যাবিনেটে ওঠানোর চেষ্টা করা হবে। আমরা চেষ্টা করছি ডেমোক্রেটিক ওয়েতে গণতান্ত্রিকভাবে যতগুলো মতামত এসেছে, এখনও পর্যন্ত আমাদের কাছে দেশি বিদেশিদের কাছ থেকে কয়েকশো মতামত এসেছে, এই মতামত অ্যাকোমোডেট করার চেষ্টা করেছি। সম্প্রতি একটি রাজনৈতিক দল আমাদেরকে একটি সংবাদ সম্মেলন করে কিছু পরামর্শ দিয়েছেন, আমরা সেগুলো আমলে নেওয়ার চেষ্টা করেছি। অর্থাৎ আমরা চাই যেই লাইসেন্সিং স্টেজগুলো আমরা সেগুলোকে লাইসেন্সিং ব্যবস্থা সহজ হয়। এখন আমরা কেন এই কাজটা করছি? এই কাজটা এই জন্য করছি, বাংলাদেশে টেলিযোগাযোগের যে সেবা, এই সেবার মান কম এবং দাম বেশি। যদি মান বাড়াতে হয়, অর্থাৎ ইন্টারনেটকে গ্রাহক পর্যায়ে, গ্রামগঞ্জ থেকে শহরের গ্রাহক পর্যায়ে ভালো করতে হয়, স্পিড বাড়াতে হয়, তাহলে আমাদেরকে দুটো কাজ করতে হবে। একটা হচ্ছে যে সরকারের যে কর ব্যবস্থাপনা, এই কর ব্যবস্থাপনায় বর্তমানে 50% কাছাকাছি রাজস্ব আহরণ করা হয়। যেহেতু এখানে এখনই বড় ধরনের সিদ্ধান্ত নিলে সরকারের রেভিনিউ শক আসতে পারে, সেজন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা সেই পথে না হেঁটে বরং যারা এই লাইসেন্স থেকে অন্যায়ভাবে টোল কালেক্ট করছে আমরা তাদেরকে রিমুভ করে দিব। তবে এই রিমুভ করার জন্য দেশীয়রা কিভাবে প্রোটেকশন পাবে, আমরা সেই বিষয়টাও আমলে নিয়েছি। সেজন্য আমরা প্রতিটা স্তরে দেশীয়দের স্বার্থ সুরক্ষার জন্য একটা ক্যাপিং, আন্তর্জাতিক মালিকানার একটা ক্যাপিং তৈরি করে দিয়েছি। এটা পাশাপাশি রেখেছি যে প্রতিটা লাইসেন্স স্তরে দেশীয় কোম্পানিগুলো শতভাগ মালিকানার কোম্পানি প্রতিষ্ঠা করতে পারবে, আর যদি কোনো বিদেশি প্রতিষ্ঠান আসে
সেই লেয়ারে বলেছি যে 15 থেকে 20% মালিকানা আমাদের দেশীয়দের জন্য সংরক্ষণ করতে হবে। আর মাঝখানের যে ইনফ্রাস্ট্রাকচার লেয়ার, সেখানে আমরা বলছি 50 থেকে 60% বা আলোচনা সাপেক্ষে তার কিছুটা বেশি আমরা বিদেশিদেরকে সর্বোচ্চ বিনিয়োগ হিসাবে দিব, যেহেতু এখানে অনেক বেশি বিনিয়োগের প্রয়োজন হয়। সেখানে আমরা 20% আমাদের স্বার্থ সংরক্ষণ করতে যাচ্ছি। আর আন্তর্জাতিক যে স্তর আছে সেই স্তরে আমরা বলেছি যেহেতু সেখানে বর্ধিত বিনিয়োগের প্রয়োজন নেই, সেখানে আমরা মালিকানা দেশীয় ব্যবসায়ীদের অনুকূলে রাখার জন্য সেখানে দেশীয়দের 51% বিনিয়োগ সুরক্ষার কথা বলেছি। তো সব কিছু মিলে আমরা বলেছি নতুন পলিসিতে যে যারা তাদের বর্তমান লাইসেন্সের মেয়াদ শেষ হয়ে যাবে তারা যদি আগেই চলে আসে তাহলে তার যেই বছরগুলো সেটা নতুন লাইসেন্সের মেয়াদের সাথে আমরা সংযুক্ত করে দিব। এবং তারা যদি নতুন লাইসেন্সে আসতে চায় তাহলে অগ্রাধিকার ভিত্তিতে তাদেরকে নতুন লাইসেন্স রেজিমে বিবেচনা করা হবে। তবে যেই লাইসেন্সগুলো, যেমন ICX লাইসেন্স পৃথিবীর কোথাও নেই, IGW লাইসেন্স পৃথিবীর কোথাও নেই, নেক্সট IIGর মতো লাইসেন্স ব্যবস্থাগুলো পত্রিকান্তরে জেনেছেন এই ধরনের লাইসেন্সের মাধ্যমে সর্বমোট 8,000 কোটি টাকা টেলিকম ইন্ডাস্ট্রি থেকে তুলে নেওয়া হয়েছে। আমরা যারা স্বৈরাচারের আমলে রাজনৈতিক বিবেচনায় যারা এই লাইসেন্স ব্যবস্থা অক্ষত রেখে যারা নতুন বিনিয়োগকারীদেরকে টেলিকম লাইসেন্স ব্যবস্থায় আসতে দিতে চায় না এবং একই সাথে যারা বর্তমান সিন্ডিকেট করে রেখেছে, আমরা তাদেরকে নতুন লাইসেন্স কিভাবে মাইগ্রেশন হতে পারে কর্মসংস্থানগুলোকে, সেজন্য আমরা বলেছি দুটো বিষয় করতে হবে। প্রথমত, লাইসেন্সের লাইফ টাইম শেষ হলে তাদেরকে নতুন লাইসেন্সিং ব্যবস্থায় নতুনভাবে যারা আসবে আমরা তাদেরকে অগ্রাধিকার ভিত্তিতে বিবেচনা করব। প্রিয় সহকর্মীবৃন্দ, বলা হচ্ছে যে এই লাইসেন্সিং ব্যবস্থা উঠিয়ে দিলে সরকারের 400 কোটি টাকা ক্ষতি হবে, ইত্যাদি ইত্যাদি। আমরা আপনাদের মাধ্যমে বাংলাদেশের মানুষকে আশ্বস্ত করতে চাই যে টেলিকম যেহেতু একটা ডিজিটাল খাত, উৎস এবং গন্তব্যে আমরা যদি সঠিক মনিটরিং ব্যবস্থা প্রবর্তন করি, যেটা বিটিআরসির বর্তমানে যে সক্ষমতা আছে, তাহলে এখান থেকে কোনো ধরনের বড় একটা অপারেটর থেকে অন্য অপারেটরে যাওয়ার জন্য যে 5 পয়সা নেওয়া হয়, আমরা এই 5 পয়সা বিটিআর জন্য বর্ধিত রাজস্ব হিসাবে আমরা আনতে পারবো। এতে করে সরকারের রাজস্ব কমবে না, বরং বাড়বে। এবং সেই অর্থ থেকে যদি বিটিআরসি চায় তাহলে ইনসেন্টিভ দিয়ে এটা গ্রাহকের যে দাম কমানোর ক্ষেত্রে ভূমিকা রাখবে। এর বাইরে আপনারা দেখেছেন বাংলাদেশে বিভিন্ন দেশ থেকে অবৈধভাবে ইন্টারনেট ব্যান্ডউইথ কিনে আনা হচ্ছে এবং অবৈধভাবে বেচা বিক্রি করা হচ্ছে। আমরা একটা পলিসি করেছি যে ব্যান্ডউইথ ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে সরকারি যে সাবমেরিন কেবল, তার মাধ্যমে ন্যূনতম 50% ব্যান্ডউইথ কিনতে হবে। কারণ আমরা একচেটিয়াভাবে ভারত নির্ভর হয়ে যাচ্ছিলাম। বাংলাদেশের প্রায় মোট ইন্টারনেটের প্রায় 70% ভারত নির্ভর হয়ে, সেজন্য এই পলিসির সুফল আমরা পেয়েছি। আমরা যখন দায়িত্ব নিয়েছি তখন বাংলাদেশের সাবমেরিন কেবল কোম্পানির সিমিউই 4 এবং 5-এর মাধ্যমে সর্বোচ্চ 2.7 টেরাবাইট আসছিল। আজকে আমরা যখন আপনাদের সাথে কথা বলছি এই ক্যাপাসিটি 2.7 টেরাবাইটে 3.7 টেরাবাইটে উন্নীত হয়েছে এবং সম্প্রতি স্টারলিংক আরও 200 গিগ ইন্টারনেট কিনেছে, এর মাধ্যমে প্রায় 3.9 টেরাবাইটে উন্নীত হবে। এবং এতে আমাদের বিদেশি যে রেভিনিউ লিকেজ, এই লিকেজটা বন্ধ হচ্ছে। একইভাবে এই কনসোর্টিয়ামের মাধ্যমে প্রতিটি আন্তর্জাতিক কল আদান প্রদানের 10% কেটে নেওয়া হচ্ছিল এবং এই 10%-এর মাধ্যমে 900 থেকে 1100 কোটি টাকা হাতিয়ে গেছে এবং এই টাকার 90% বেক্সিমকোর অ্যাকাউন্টে গিয়েছে মেনটেন্যান্স এবং আপগ্রেডেশনের নাম করে। অথচ ওই খাতে কোনো ধরনের কোনো মেনটেন্যান্স আপগ্রেডেশন হয়নি এবং এই ধরনের লাইসেন্স বিশ্বের কোথাও নেই। সেজন্য আমরা এই ধরনের লাইসেন্স ব্যবস্থা থেকে সরে এসে বাংলাদেশের টেলিকম লাইসেন্সকে একটি আধুনিকতম লাইসেন্স ব্যবস্থায় নিয়ে যেতে চাই এবং এই জন্য আমরা একটা ইনক্লুসিভ, যেখানে সবাই প্লে করতে পারবে, সবাই সবার দায়িত্ব এবং কর্তব্য জানবে, যে জন্য নতুন পলিসির শেষ দিকে আমরা বলেছি আমরা দুটো নতুন জিনিস ইনক্লুড করছি। একটা হচ্ছে লাইসেন্স অব্লিগেশন, অর্থাৎ যারা লাইসেন্স পাবে তাদেরকে তাদের লাইসেন্সের প্রথম, দ্বিতীয়, তৃতীয় বছরে তাদেরকে শুধুমাত্র শহরের কয়েকটা এলাকায় কাভারেজ দিয়ে তারা লাইসেন্স
কন্টিনিউ করতে পারবে না। তাদেরকে বৈষম্যহীনভাবে গ্রামে এবং শহরে যেতে হবে, পাহাড়ে এবং সমতলে আসতে হবে, উপকূলে এবং মধ্যাঞ্চলে আসতে হবে, এবং যারা আমাদের বৈষম্যের শিকার, নিম্ন প্রান্তিক, যারা ডিসেবিলিটির শিকার, যারা ফিজিক্যালি এন্ডেঞ্জার্ড এবং বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ, আমরা বলেছি সেবাগুলোকে এমনভাবে বিস্তৃত করতে হবে যাতে সব সেবা সব সময় পৌঁছে। অর্থাৎ আমরা একদিকে বলছি লাইসেন্স নিয়ে সেটা ফেলে রাখা যাবে না, সেটা দিয়ে ব্যবসা করা যাবে না, অন্যদিকে আমরা বলছি এই লাইসেন্সের বিপরীতে যে সেবাটা, এই সেবাটা সমভাবে বাংলাদেশের সব মানুষের কাছে বিস্তৃত লাভ করতে হবে। দ্বিতীয় পর্যায়ে আমরা বলছি কোয়ালিটি অফ সার্ভিস। আজকে আপনারা দেখছেন যে একটা ভয়েস কল করতে গেলে একটু পরপর রিকানেকশন হয়, একটা হোয়াটসঅ্যাপ কল করতে গেলে রিকানেকশন হয়। আমরা বলেছি যে এই যে কোয়ালিটি অফ সার্ভিস, এটা আমরা নতুন বিটিআরসির মাধ্যমে আমরা একটা নতুন কি পারফরমেন্স ইন্ডিকেশন দিব। এই কেপিআইগুলো মানতে হবে, যদি এই কেপিআইগুলো না মানা হয় তাহলে তাদেরকে শাস্তির আওতায় আনা হবে, আর যারা এই কেপিআইতে ভালো করে তাদেরকে পুরস্কৃত করা হবে। সম্প্রতি আমরা বাংলাদেশের যে আইআইজি ব্রডব্যান্ড ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার আইএসপি মালিকদের সাথে বসেছিলাম এবং ওনাদেরকে বোঝানোর চেষ্টা করছি যে আপনারা যে সার্ভিসটা দেন ব্রডব্যান্ডের নামে, এটা আসলে ব্রডব্যান্ড নয়, 5 Mbps কে ব্রডব্যান্ড বলা যায় না। সেজন্য তারা আমাদের ডাকে সাড়া দিয়ে সম্প্রতি 12 থেকে 15 Mbps ন্যূনতম ইন্টারনেট স্পিড হিসাবে সার্ভিস দেওয়ার ঘোষণা দিয়েছে। আমি আশা করি যে তারা এটা বাস্তবায়ন করবে, এবং এটা বাস্তবায়ন করলে দেখা আমাদের অনেক মানুষ যারা বাইরে ম্যাক্রো নেটওয়ার্কে ভালো সার্ভিস পান না, তারা ইনডোরে এসে ওয়াইফাইয়ের মাধ্যমে ভালো সেবা পাবেন। একই সাথে আমরা মোবাইল কোম্পানিকেও অনুরোধ করছি নতুন লাইসেন্সে যে বর্তমানে মাত্র 20% টাওয়ার ফাইবারাইজেশনের আওতায় আছে। আমরা চাচ্ছি আগামী 2 বছরের মধ্যে এটা 80% যাবে। যদি যায় সেজন্য আমরা মোবাইল কোম্পানিগুলোকে কিছু সুবিধা দিয়েছি। একটাকে বহুল প্রচলিত DWDM এবং অ্যাক্সেস টু ফাইবার, অর্থাৎ ডার্ক ফাইবার যাতে তারা ভাড়া নিতে পারে। এতদিন এই সুবিধাগুলোকে বিভিন্ন প্রভাবশালী গোষ্ঠীর কারণে তাদের প্রভাবে বন্ধ করে রাখছি। অর্থাৎ আমরা চাই ইন্টারনেট সহজ করতে হলে ফাইবারকে সহজ করতে হবে, এবং ফাইবারকে সহজ করতে গেলে বর্তমানের যে সিন্ডিকেটেড লাইসেন্স রেজিম আছে সেটাকে স্ক্র্যাপ করতে হবে, এবং আপনাদের এবং বাংলাদেশের মানুষের সমর্থন নিয়ে আমরা সেই কাজটাই করে যাচ্ছি। সম্প্রতি বিটিসিএল নিয়ে একটা আলোচনা এসেছে, আমি সেটা অ্যাড্রেস করতে চাই। আপনারা জানেন যে বাংলাদেশের যে ইন্টারনেট বর্তমান যে ফুটপ্রিন্ট, এটা রিয়েল ইন্টারনেট ফুটপ্রিন্ট হচ্ছে 0.5 টেরাবাইট। এখন আমরা যখন ইন্টারনেট বলি, আসলে আমরা যা দেখি ফেসবুকে বা মোবাইলে, এটার একটা সামান্য, বাকিটা আসলে ক্যাশ। বিটিসিএল যখন তার নেটওয়ার্ক সম্প্রসারণের জন্য দায়িত্ব নেয়, তখন তারা বলেছিল 2030 সালের আশেপাশে বা এই ক্যাপাসিটিটা 26 টেরাবাইট হবে, কিন্তু সেই স্পেসিফিকেশনে ক্যাশ ইন্টারনেট এবং রিডান্ডেন্সি এই দুটো জিনিস মিস করা হয়েছিল। বুয়েট একটা স্টাডি করেছে, এই স্টাডি করে দেখিয়েছে 2030 সালের পরে বা যখন সেটা করা হয়েছিল 2016-17 সালে যে স্টাডিটা করা হয়েছিল, তখন থেকে 10 বা 12 বছর পরে এটা লাগবে 100 টেরাবাইটের বেশি। আমরা যদি আজকের হিসাব দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে বাংলাদেশের ইন্টারনেট ফুটপ্রিন্টটা হলো ক্যাশ এবং টোটাল ইন্টারনেট মিলে আনুমানিক 35 থেকে 36 টেরাবাইট। বৈশ্বিক ইন্টারনেটের যে সিএজিআর আছে, অ্যানুয়াল গ্রোথ রেট আছে, বৈশ্বিক রেট হচ্ছে 28%। ডেভেলপিং কান্ট্রিগুলো যেখানে ডিজিটাল কানেকশন এবং ডিজিটাল সার্ভিস এখনো পৌঁছেনি, সেখানে এই স্তরটা অনেক বেশি। সেটা হচ্ছে আফ্রিকান দেশগুলোতে প্রায় 34% এবং বাংলাদেশের মতো দেশগুলোতে 45%। এখন আমরা যদি এই 35 টেরাবাইটের উপরে 30 থেকে 45% একটা হিসাব যোগ করি, তাহলে এই প্রবৃদ্ধি আজ থেকে 12 বছর পরে দাঁড়ায় প্রায় 250 টেরাবাইট। যদি একটা দেশে 40% বা তার আশেপাশের হারে ইন্টারনেট প্রবৃদ্ধি না হয়, তাহলে বুঝতে হবে সেই দেশের ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচারের সমস্যা আছে। আমরা এই জন্য বলছি যে বিটিসিএল যেই ফাইবার নেটওয়ার্ক বর্ধিতকরণের হয়েছিল, আমি এবং নাহিদ ইসলাম দায়িত্ব নেওয়ার আগে সেই এলসিতে 290 কোটি টাকা অফারের যোগে এলসিও পরিশোধ করা হয়ে গেছে। তো এই সব কিছু আমলে নিয়ে আমরা দুর্নীতি দমন কমিশনের মাননীয় চেয়ারম্যান মহোদয়ের সাথে কথা বলেছি। আমি নিজে ওনার অফিসে গিয়েছি, আমি বলেছি যে স্যার, যেহেতু 290 কোটি টাকা চলে গেছে এবং
যেহেতু এটা সর্বনিম্ন দরদাতা এবং ক্যাপাসিটি নিয়ে যেই অপতথ্যটা এসেছিল সেটা বুয়েট যেহেতু ক্লারিফাই করেছে, আমরা একটা কমিটি করে দিব। এই কমিটির মাধ্যমে যে ইকুইপমেন্টগুলো তারা প্রতিশ্রুতি দিয়েছে, আপনারা জানেন এটা OSR 9800, M12 এবং M24, এই ইকুইপমেন্টগুলো BTCL এর যে ব্যবসায়িক প্রতিদ্বন্দ্বী বাংলাদেশের বেসরকারি খাতে ইতিমধ্যেই এটা স্থাপিত হচ্ছে এবং ব্যাপক আকারে স্থাপিত হচ্ছে। কিছু বিশেষ কোম্পানি BTCL-কে এই মার্কেট থেকে আউট করে দিতে চায়। তো আমরা এই বক্তব্য যখন তুলে ধরেছি তখন বলা হয়েছে ঠিক আছে, আমাদেরকে বিস্তারিত জানানো হোক। সেই রেফারেন্সে আমি মাননীয় দুদক চেয়ারম্যানকে একটা চিঠি লিখি। এই চিঠিতে আমি মূলত আমার তুলে ধরি যে যেহেতু টাকাটা চলে গেছে, যেহেতু আমাদের BTCL এর ক্যাপাসিটি সম্প্রসারণ দরকার। আপনারা জানেন যে বর্তমানে যে ক্যাপাসিটি আছে এটা BTCL যদি এই নেটওয়ার্কটা আপগ্রেড না করে তাহলে খুব দ্রুতই সে মার্কেট আউট হয়ে যেতে পারে। এখন যেহেতু তার প্রতিদ্বন্দ্বীগুলো নেটওয়ার্ক আপগ্রেড করছে এবং BTCL বিভিন্ন ঝামেলার কারণে, যেগুলো সাবেক সরকারের আমলে দুর্নীতির অভিযোগ এবং বিভিন্ন কারণে এই কাজটা বন্ধ হয়ে আছে, সেজন্য BTCL এর যে ফাইবার নেটওয়ার্ক আছে এটা এক্সপান্ড করা যাচ্ছে না। উপরন্তু আমরা বলেছি BTCL এর মোট প্রজেক্টের মধ্যে দুটো বিষয় আছে, একটা হচ্ছে IP নেটওয়ার্ক আর একটা হচ্ছে ফাইবার DWDM নেটওয়ার্ক। IP নেটওয়ার্কের কাজ 70 থেকে 80% অলরেডি হয়ে গেছে, কিন্তু সেই 300 কোটি টাকা আজকে কোনোই কাজে আসছে না, কারণ সেই নেটওয়ার্কের যে সার্ভারগুলো বসানো আছে সেই সার্ভারগুলো সংযোগ করার জন্য আমাদের DWDM নেটওয়ার্ক। তো সেজন্য আমরা যুক্তি উপস্থাপন করেছি যেহেতু টাকা চলে গেছে আমাদেরকে কাজটা করতে দেওয়া হোক। আর যেহেতু ইকুইপমেন্টটা বর্তমান বিশ্বে ব্যবহৃত বহুল প্রচলিত ইকুইপমেন্ট, আমরা একটা কমিটি করে দিব, যেই কমিটি নিশ্চিত করবে যে রাইট ইকুইপমেন্ট যেটা প্রতিশ্রুতি দেওয়া হয়েছে সেটা আসবে। এটাকে অপব্যাখ্যা করে আমাকে ব্যক্তিগতভাবে আমার মিনিস্ট্রিকে এবং আমাদের সরকারকে চরিত্র হননের একটা চেষ্টা আপনারা, আমি জানাই এবং আমি সুস্পষ্টভাবে বলতে চাই, আমি মন্ত্রণালয়ের বর্তমান দায়িত্বপ্রাপ্ত আমরা যারা আছি তারা কোনো ধরনের কোনো দুর্নীতিতে জড়িত নই এবং এখানে যত ধরনের কাজ হয়েছে প্রত্যেকটা কাজ কিছু চিঠি আদান প্রদান ব্যক্ত করেছি এবং মতামত ব্যক্ত করে চিঠির শেষ লাইনে মাননীয় দুদক চেয়ারম্যানের আন্তরিক সহযোগিতা প্রত্যাশা করেছি। এর বাইরে আমরা কোনো নির্দেশ দেইনি। আর উল্লেখ্য যে এখানে এই প্রজেক্টের বিপরীতে দুদকের পর্যবেক্ষণ ছাড়া কোনো ধরনের কোনো মামলা নেই। তো সুতরাং যে বিষয়টা করা হচ্ছে, আমরা বলছি যদি এই কাজটা না করা হয় এবং এই এলসিটা না করা হয় তাহলে দুটো ঘটনা ঘটবে। 300 + 300 600 কোটি টাকার গচ্ছা যাবে এবং একই সাথে BTCL তার যে DWDM বাজারে, এই বাজারে দুর্বল হয়ে এখান থেকে মার্কেট আউট হয়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে। তো সব মিলে আমরা বলতে চাই ICT-তে আমরা যে কাজগুলো করছি আপনারা জানেন যে সেখানে আমরা প্রায় 2500 কোটি টাকার অন্যায্য প্রকল্প বাদ দিয়েছি। আপনারা খেয়াল করে থাকবেন নতুন বাজেটে আমরা কোনো ধরনের ICT থেকে কোনো নতুন প্রকল্প তুলি নাই। এই জন্য তুলে নাই, একনেক মিটিংয়ে NEC-র মিটিংয়ে আমি স্যারকে বলেছি যে স্যার যেহেতু এখানে অনেক দুর্নীতি হয়েছে, 20টার মতো প্রজেক্ট ICT-তে আছে, 6টার মতো প্রজেক্ট পোস্ট এবং টেলিকমে আছে, আমি চাই এই প্রকল্পগুলোকে অপটিমাইজ করতে, অর্থাৎ এখানেকে একটা শৃঙ্খলা নিয়ে আসতে। এটা যখন শেষ হবে আমরা নতুন প্রজেক্ট তুলব, সেটা দক্ষতা ট্রেনিং এবং দক্ষতা কেন্দ্রিক বিষয় হতে পারে। তবে আমরা আমাদের মন্ত্রণালয়ের সবাই মিলে আমরা চাচ্ছি বিদ্যমান যে স্পেসিফিকেশনগুলো আছে সেখানে আমরা অনেক ভুল পেয়েছি। যেমন ডেটা সেন্টার আছে কিন্তু সেখানে সাইবার সিকিউরিটির কোনো এলিমেন্ট নাই, মনিটরিংয়ের কোনো এলিমেন্ট নাই, এনভায়রনমেন্ট কন্ট্রোল। আমরা টেন্ডার দিইনি যেই কোম্পানিটি ফাইনাল ইভ্যালুয়েশনে নাম্বার 1 হয়নি। অর্থাৎ আমরা সর্বক্ষেত্রে কমপ্লায়েন্স আনার চেষ্টা করছি এবং যেহেতু আমরা এই কাজগুলো করছি সেজন্য যারা এতদিন দুর্নীতি করেছে তাদের স্বার্থে আঘাত হানছে। যেই কোম্পানিগুলো স্বৈরাচারের রাজনৈতিক প্রভাব ব্যবহার করে লাইসেন্স নিয়েছে, যারা সরকারি কোম্পানিগুলোর কাছে শত শত কোটি টাকা, যারা ব্যাংকগুলোর কাছে ঋণ খেলাপি, তারা আমাদের বিরুদ্ধে অর্থ ব্যয় করে অপপ্রচারে লিপ্ত বলে আমি সন্দেহ করি। আমি গণমাধ্যমের কর্মীদেরকে সরকারের যে উদ্যোগগুলো আছে সেই উদ্যোগগুলোর বিষয়ে বস্তুনিষ্ঠ তথ্য এবং উপাত্ত ভিত্তিক প্রতিবেদন দেওয়ার ব্যবস্থা করছি। শুধু তাই নয়, আমি উল্লেখ করতে চাই
আমরা দুটো শ্বেতপত্র তৈরি করেছি মাননীয় প্রধান উপদেষ্টার নির্দেশনায়। আইসিটিতে আমরা আইসিটি শ্বেতপত্র করছি এবং টেলিকমে, ডাক এবং টেলিকমে আমরা দুটো আলাদাভাবে শ্বেতপত্র করছি। একটি শ্বেতপত্রে বিশ্বের স্বনামধন্য মোনাশ বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডক্টর নিয়াজ আসাদুল্লাহ নেতৃত্ব দিচ্ছে, আরেকটি শ্বেতপত্রের নেতৃত্ব দিচ্ছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কামরুল হাসান। আপনারা আপনাদের যে যাবতীয় ফাইন্ডিং তাদের মাধ্যমে পৌঁছাতে পারবেন এবং তারা সবাই দুটো মন্ত্রণালয়ের সামনেই পোস্ট বক্স রেখেছে, ইমেল দিয়েছে এবং পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে আপনাদের কাছে তথ্য চেয়েছে। আপনাদের যদি যে কোনো ধরনের যে দুর্নীতির অভিযোগ আপনারা সেখানে রাখতে পারবেন। এবং এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আমি মনে করছি আমরা দেশের মানুষের জন্য যা ভালো তাই করছি এবং আমাদের মোরাল স্ট্রেংথ এত বেশি যে আমরা এই কাজগুলো শেষ করে যাব এবং সেই দৃঢ়তা নিয়ে আমরা আমাদের কাজ করব।